একেবারেই কিয়ামতের দিন বলতে যা বোঝায়, একেবারেই ভয়াবহ দিন বলতে যা বোঝায়, সেটারই একটা চিত্রনাট্য আসলে সেখানে মঞ্চস্থ হচ্ছিল। 2013 সালে আমি একটা টেলিভিশনে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করতাম এবং আমার মনে আছে 24 এপ্রিল দিনটি ছিল হরতাল অবরোধের দিন এবং আমি খুব সকাল থেকেই হরতালের ডিউটিতে ছিলাম হচ্ছে আপনার তিতুমির কলেজ এলাকায়। তো এই ডিউটি পালনের মধ্যেই আমার চিফ রিপোর্টার সকাল 10টার দিকে আমাকে একটা ফোন করেন এবং তিনি ফোন করেই অতি দ্রুত এবং ব্যস্ততার সাথে বললেন যে, তুই যেখানেই আছিস সাভার দিকে রওনা হ, ওখানে একটা বিল্ডিং ধসে পড়েছে। তো খুব দ্রুত আমি আমার সাথে যে গাড়ি ছিল, ক্যামেরা পার্সন ছিল, তাদেরকে সাথে নিয়ে আমি দ্রুত সাভারে পৌঁছানোর চেষ্টা করলাম এবং যেহেতু হরতাল বা অবরোধের দিন ছিল সেই জন্য রাস্তাঘাট ফাঁকা ছিল এবং খুব দ্রুতই আমার মনে আছে যে 10টা 35-এর দিকে মনে হয় আমি আসলে সাভারের রানা প্লাজার সামনে পৌঁছাই এবং খুবই ইন্টারেস্টিং এবং এখানে পৌঁছার পর আমি যা দেখি সেটা হচ্ছে একটা ভয়াবহ চিত্র এবং সেই ভয়াবহ চিত্রটা কি? সেই ভয়াবহ চিত্রটা সেরকম, প্রচুর মানুষ সেখানে, চারদিকে ধুলা, গাড়ির সাইরন, অ্যাম্বুলেন্সের শব্দ করে সাইরন বাজা এবং সত্যি কথা বলতে একেবারেই ডুমসডে বলতে যা বোঝায়, একেবারেই কিয়ামতের দিন বলতে যা বোঝায়, একেবারেই ভয়াবহ দিন বলতে যা বোঝায়, সেটারই একটা চিত্রনাট্য আসলে সেখানে মঞ্চস্থ হচ্ছিল। আমার স্পষ্ট মনে আছে যে আমি যখন সাভারে পৌঁছাই এবং এই দৃশ্যের মধ্যে যখন আমি ঢুকে পড়ি, তখন ওই ভিড়ের মধ্যে ভিড় ঠেলে রানা প্লাজার সামনে পৌঁছাতেই মনে হয় আমার 10-15 মিনিট সময় লেগে গিয়েছিল। যেহেতু হাতে আমার সাংবাদিকতার বুম ছিল, ক্যামেরা পার্সন ছিলেন, তারপর হয়তো একটু আমি দ্রুত ঢুকতে পারি। যখন আমি ঢুকছিলাম আমার মনে আছে, আপনারা দেখবেন যে রানা প্লাজা ধসে পড়ার পরেই অ্যাম্বুলেন্সে করে কিছু আহত মানুষকে দ্রুত আপনার এনাম মেডিকেলে নেওয়া হচ্ছিল। তখন ওইরকম একটা দৃশ্য ঘটছিল আর কি, মানে আহত, অঙ্গ হারিয়েছেন, মুমূর্ষ সেই মানুষগুলোকে দ্রুত হাসপাতাল নেওয়া হচ্ছিল। ওই আসলে অ্যাম্বুলেন্সগুলোর পাশ দিয়েই একটু কষ্ট করে আমি আসলে রানা প্লাজার সামনে পৌঁছাই এবং রানা প্লাজার ওই বিল্ডিংটার সামনে পৌঁছানোর পরে আমার যা মনে হয় বা যা মনে হয়েছে সেটা ছিল ভয়াবহ। আমার আসলে কখনোই মনে হয়নি যে এই ভবনটা নিজে নিজে ধসে পড়েছে। আমার মনে হয়েছে যে এই ভবনের উপরে কোনো বোমা ফেলা হয়েছে, অথবা এই ভবনের নিচের যে আপনার বিমগুলো, অর্থাৎ যার উপরে ভবনের কাঠামোটা দাঁড়িয়ে থাকে, আমার কাছে মনে হয়েছে এখানে কেউ হয়তো ডিনামাইট লাগিয়ে এগুলো উড়িয়ে দিয়েছে, তারপরে পুরো ভবনটা আপনার একেবারে স্যান্ডউইচের মতো আপনার এখানে ধসে পড়েছে। একেবারেই ভয়াবহ চিত্র এবং মুহূর্তের মধ্যেই এত বড় একটা বিল্ডিং এরকম একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাওয়া এবং তারপরের প্রাথমিক যে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেটা আমি আসলে তখন প্রত্যক্ষ করেছিলাম। এবং আরেকটা আপনার ঘটনা আমার খুব স্পষ্ট করে মনে পড়ে যে এই বিল্ডিংটার আপনার দক্ষিণ পাশের কোনায় যেখানে আরেকটা বাড়ি ছিল, যে বাড়িটাও ধ্বংসপ্রাপ্ত হয়, সেখানে দাঁড়িয়ে আমি রিপোর্টিংয়ের কাজ করছিলাম, তথ্যপত্র নিচ্ছিলাম, ইন্টারভিউ নিচ্ছিলাম। তখন একটা মেয়ে আমার কাছে এসে বলেছিল যে, ভাই আমার মা এখানে আটকা পড়ে আছে, তাকে একটু বাঁচান। সেটা আমার টেলিভিশন রিপোর্টে ছিল আর কি। হ্যাঁ, তো আমার তো সেই সামর্থ্য ছিল না, আমি একটু সামান্য সংবাদকর্মী এবং এত বড় একটা দুর্ঘটনার পরে মানুষকে কিভাবে উদ্ধার করা হবে তার প্রস্তুতি বাংলাদেশ সরকার থেকে শুরু করে কারোরই ছিল না। তো ফলে আসলে তার বক্তব্যে বা তার কথায় কোনো রেসপন্স করার সামর্থ্য আমার ছিল না। এবং পরে আমি দেখতে পাই যে এই মেয়েটি, যে মেয়েটি আমাকে বলেছিল, সেই মেয়েটি পরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যে সাহায্য, সেই সাহায্যের টাকা তিনি নিয়েছিলেন এবং পরে আমি নিশ্চিত হই যে আসলে এই মেয়েটির মাকে আর বাঁচানো যায়নি, তিনি ওই কনক্রিটের চাপায় পিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। এবং আমার মনে আছে যে এই ঘটনাটা যখন আমি সামনের দিক থেকে কাভার করার পরে, এই আপনারা জানেন রানা প্লাজার যারা আমরা সাংবাদিক হিসেবে কাভার করেছি, অংশ থেকে আমরা আসলে সংবাদ সংগ্রহ করেছি। একটা রাস্তার সামনে, অর্থাৎ মেইন রাস্তার পাশে যে ভবনের সামনের অংশ যেখান থেকে ব্র্যাক ব্যাংকের ওই সাইনবোর্ডটা দেখা যেত, আর একটা ছিল পেছনের অংশটা হচ্ছে আরেক ভয়াবহ জায়গা। হ্যাঁ, মানে পুরো বিল্ডিংটাই ভয়াবহ জায়গা। পেছনের অংশটুকু আপনার ওই যে পাটাতনের, অর্থাৎ যে ছাদগুলো ধসে পড়েছিল, সেখানে একটু ওঠা যেত, ওঠা যে একটু তথ্যপত্র সংগ্রহ করা যেত এবং অনেক সাংবাদিক আছেন আমাদের ভাইয়েরা, তারা আবার ভেতরে ঢুকে গিয়েছিলেন তথ্যপত্র সংগ্রহ করতে। অনেক মানুষ ছিলেন যারা হচ্ছে আপনার উদ্ধার করার জন্য ওই আপনার চাপা পড়া যে ফাঁকা জায়গাগুলো তার ভেতরে ঢুকে পড়ছিলেন। এটা হয়তো আপনার মানবিক দৃষ্টিতে দেখতে খুব ভালো যে মানুষকে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন, কিন্তু এটা হচ্ছে ভয়াবহ ঝুঁকিপূর্ণ। আমি ছোট্ট করে বলি, অনেক সাংবাদিক সে সময় আপনার সাহস দেখিয়ে বা নিজে থেকে আপনার ওই ভবনের ভেতরে ঢুকে পড়েছিলেন সংবাদ সংগ্রহ করার জন্য। এটা হয়তো আপনার একটু বীরত্বসূচক কাজ, এটা হয়তো দেখতে ভালো, কিন্তু এটা কিন্তু প্রবল ঝুঁকিপূর্ণ কাজ ছিল। এই কাজগুলো সাংবাদিকদের করা উচিত হয়নি। এবং বিশ্বাস করেন, আমি একটু সাংবাদিকদের সিকিউরিটি নিয়ে কাজ করি, যারা এই ফুটেজগুলো পরবর্তী সময় বিশ্বের যারা সাংবাদিকতা নিরাপত্তা নিয়ে কাজ করেন, এটা দেখেছেন যখন তারা আটকে উঠেছেন, বলে কি
সাংবাদিকরা এই ভবনের ভেতরে ঢুকে গেছে তথ্য সংগ্রহের জন্য, ছবি সংগ্রহের জন্য। এটা একটা ভীতিকর ব্যাপার ছিল। রানা প্লাজা নিয়ে আরেকটা কথা আমি আপনাদের বলি। আপনারা জানেন যে এই ভয়াবহ শিল্প দুর্ঘটনায় ১১৩৫ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন, কয়েক হাজার মানুষ অঙ্গহানির শিকার হয়েছিলেন। আমি এই ঘটনার পরে মরদেহগুলো যেখানে রাখা হতো সেখানকার আমি রাতের ডিউটিতে ছিলাম। সেটা ছিল অধরচন্দ্র যে স্কুলের মাঠ, সেই মাঠে আপনার মরদেহগুলো আনা হচ্ছিল একের পর এক। আমার মনে আছে সেখানে আমি আমার টেলিভিশন থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সারা রাত সেখানে আপনার ডিউটিতে ছিলাম, এবং আমি স্পষ্ট করে এখনো রিকল করতে পারি যে আসলে মধ্যরাতে একের পর এক মরদেহ আসছে, অ্যাম্বুলেন্স আসছে, এবং দেখবেন সেই অধরচন্দ্র মাঠের আপনার বারান্দায় একের পর এক ডেড বডি শুয়ে রাখা হচ্ছে, এবং মানুষজন যে খুঁজছেন যে এটা কার স্বজন, কার প্রিয়জন। এই যে খোঁজার মরদেহ আইডেন্টিফাই করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু আপনার প্রায় ভোর রাত পর্যন্তই চলেছে। তো আমার মনে আছে আমি সারা রাত ওখানে কাজ করেছি, এবং কাজ করার পরে ভোরবেলার দিকে 3:30-4টার দিকে যখন আমার কাজ প্রায় শেষ, ছবি নেওয়া শেষ, ভক্স পপ নেওয়া শেষ, পিটিসি দেওয়া শেষ, তখন আমি ওই সিঁড়ির একটা কোনায় আমি বসেছিলাম, ওই স্কুলের যে সিঁড়ি আর কি। তো তখন আমার একটা কথা মনে হয়েছিল, সেটা আমার আজও আমার আসলে স্মৃতিতে আছে। সেটা হচ্ছে এরকম যে আমি যখন এই মরদেহগুলোর মধ্য থেকে সংবাদ সংগ্রহ করছি, তখন আমার মনে হলো এই মানুষগুলো 24 ঘন্টা আগেও জীবিত ছিল, এবং এই মানুষগুলো এত নির্মমভাবে মৃত্যুবরণ করলেন, এত বেদনাদায়কভাবে তাদের প্রাণটা হারালেন, যাতে তাদের কোনো দায় নেই। দায় ছিল কার? দায় ছিল এই রাষ্ট্রের, দায় ছিল এদেশের ফ্যাক্টরি ম্যানেজমেন্টের, দায় ছিল এই পুরো ব্যবস্থাপনার, যাদের এই বিষয়গুলো দেখভাল করার কথা ছিল। এবং আমি আসলে এই পুরো রানা প্লাজার ঘটনার কাভার করার ক্ষেত্রে ওই কথাটা আমি আসলে ভুলতে পারি না, যে আমি 150-200 মরদেহর পাশে বসে আছি, এবং তখন হঠাৎ করে আমার মনে হলো যে এই যে এত নির্মমভাবে, এত বেদনাদায়কভাবে, এত করুণভাবে এই মানুষগুলোর মৃত্যু হলো, এই মৃত্যুর পেছনে তাদের কোনো দায় ছিল না। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।